পুলিশ ফাইল। ওষুধটা খেয়েছো? চোখটা বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করো, নয়তো ঘুমটা কেটে যাবে, সারা রাত এপাশ ওপাশ করবে। ঘুম আসছে না, মেয়েটার জন্য বড্ড চিন্তা হচ্ছে। অকারণে তো মাথা খারাপ করো না তো, স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটু আধটু হয়, পরে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে মানে কি বলছো তুমি? আজ অমিতকে দেখলে? আমাদের সামনে মেয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিল। তোমারই বা জামাইকে অত জ্ঞান দেবার কি ছিল? বাজে বকো না তো। জ্ঞান আবার অকারণে পিয়ার সাথে খালি অশান্তি করছিল। যাকে বাদ দাও, এখন একটু ঘুমানোর চেষ্টা করো, আমি আলোটা নিয়ে ফেলাম। এত রাত্রে আবার কে ফোন করলো? তুমি দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ বলছি। কে বলছেন? কি হচ্ছে? পুড়ে গেছে? মা তুমি এতটা চিন্তা করছো কেন? সব ঠিক হয়ে যাবে, ডাক্তাররা রয়েছেন তো। দেখ না বাবা, একটু ফোনটা করে। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ফোন করছি। বাবা চলুন না, বাইরে দিকে কিছু খেয়ে আসবেন, চলুন। না না, আমার গলা দিয়ে কিছু নামবে না। বাবা আপনি সেই ভোররাত থেকে একইভাবে বসে আছেন, অন্তত এক কাপ চা। তুমি যাও, তুমি যাও, তুমি বরং কিছু খেয়ে এসো, যাও। বাবা আপনার মেয়ের ফোন, মানে পিয়ার ফোন এসেছে। হ্যালো হ্যালো, ওদিকের খবর কি? ডাক্তার কিছু বললেন? খবর খুব একটা ভালো নয়। আজ সকালে ডক্টরের সাথে কথা হয়েছে, দিদিভাইয়ের 60% 3rd ডিগ্রি বার্ন হয়ে গেছে। চান্স কতটা? সব ঠিক হয়ে যাবে তো? সেটা এখনই বলা যাচ্ছে না। এই তো ডাক্তার রাউন্ডে থেকে আসলে আমি একবার কথা বলছি। আচ্ছা শোনো, এই সমস্ত কথা কিন্তু মাকে এখন কিছু বলার প্রয়োজন নেই, ঠিক আছে? বুঝলে? বাবা ঠিক আছেন? এসব কথা শোনার পর কি কেউ ঠিক থাকতে পারে? অমিতদা কোথায়? অমিতদা রিসেপশনে গেছে ওই পেমেন্টটা জমা করতে। আচ্ছা শোনো, আমি এখন একটু রাখছি, বুঝলে? ওই ডক্টর আসছে, আমি কথা বলি এবং কথা বলার পর আমি তোমায় ফোন করছি। হ্যালো মা। হ্যাঁ খবর ভালো না। যা বলছি মন দিয়ে শোনো। পিয়া মারা গেছে। হ্যাঁ শোনো শোনো, হাতের কাছে যে টাকা পয়সাগুলো আছে না, সেগুলো সব নিয়ে স্টেশনে চলে এসো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি স্টেশনেই আছি। আর শোনো, এই রন্টিকে ওর দাদুর বাড়িতে নামিয়ে দিয়ে এসো। ভুলেও ওদের বাড়ির ভেতরে ঢুকো না, গেটের বাইরে নামিয়ে দিলেই চলবে, বুঝলে? ঠিক আছে। আর আর হ্যাঁ, আরে ঠিক আছে, আমি পম্পাকে আর অঙ্কুকে খবর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, রাখলাম। ও হ্যালো হ্যালো, শোনো, তোমরা ফোনটা সুইচ অফ করে দাও। আমিও ফোনটা সুইচ অফ করে দিচ্ছি। আমার মাথা আর কাজ করছে না, কারণ ফোন অন থাকলে পরে পুলিশ যে কোনো সময় আমাদের ধরে ফেলতে পারে।
আমি রাখলাম ঠিক আছে। পুলিশ কিছু জানালো? বাবা কোনো ট্রেস পাওয়া গেছে? না। ওকে কি আর পাওয়া যাবে? 12 ঘন্টা হয়ে গেল, এতক্ষণে নির্লজ্জে পালিয়েছে। সব আমারই দোষ। অমিতদাকে হসপিটালে একা ছাড়াটা উচিত হয়নি। আমার বোঝা উচিত ছিল যে অমিতদা সেখান থেকে পালাতে পারে। তোমার কোনো দোষ নেই বা, সব আমাদের কপাল। না হলে 24 ঘন্টা আগে যাকে জীবিত দেখলাম, এখন তার লাশ দেখতে হয়। অমিত শুধু আমাদের মেয়েটাকে পারলো না, লাতে থেকে অনাথ করে গেল। মা নেই, বাবা ফেরার। ছাড়া যাবে না, অমিতদাকে কিছুতেই ছাড়া যাবে না। পুলিশ, আদালত, মন্ত্রী যেখানে যেতে হয় যাব, কিন্তু অমিতদা আর তার পরিবারকে শাস্তি পেতেই হবে। আসুন স্যার, আসুন। হ্যাঁ বসুন। বাকিদের কোনো খবর পাওয়া গেল স্যার? খোঁজ চলছে, সমস্ত থানায় ওদের ছবি এবং ডেসক্রিপশন পাঠানো হয়েছে। মেজর রেল স্টেশনগুলো ও এয়ারপোর্টে অ্যালার্ট করা হয়েছে, ধরা ওরা পড়বেই। দীপা দেবী আমার মেয়ের শাশুড়ি স্যার, ও নিশ্চয়ই জানে অমিত শম্পা ওরা কোথায় আছে। স্যার আপনি একটু চাপ দিন, সব বেরিয়ে আসবে। যা করার আমরা সবই করছি প্রণববাবু। একজনকে গ্রেপ্তার করেছি, বাকিরাও ছাড়া পাবে না। একটু ভরসা রাখুন আমাদের উপর। আপনারাই তো ভরসা স্যার, দেখবেন স্যার অপরাধীরা যেন কোনো রকমের ছাড়া না পায়। না পাবে না। আর সেই জন্যই তো আপনাদের সাহায্য আমাদের দরকার। আমাদের সাহায্য মানে? হ্যাঁ দেখুন, কোর্টে কেস উঠলে ওনাদের লয়ার কিন্তু এটাকে অ্যাক্সিডেন্ট বলেই প্রমাণ করার চেষ্টা করেন। মিসেস দীপা বর্ধনকে জেরা করার সময় উনি বারবারই বলেছেন যে এটা একটা অ্যাক্সিডেন্ট। পিয়ালি অমিতের সঙ্গে ঝগড়া করার সময় ওকে ভয় দেখাবার জন্য বলেছিল গায়ে আগুন লাগিয়ে দেবো। এই করতে করতে কখন গায়ে আগুন লেগে যায়। মিথ্যে কথা, আগুন লাগেনি, লাগানো হয়েছে। অমিত সেদিনকে আমাদের সামনে পিয়ার গায়ে হাত তুলেছিল, ওর বাবা বাধা দিতে গিয়েছিল। অমিত এক ধাক্কায় সরিয়ে দিয়ে ওই আমার মেয়েকে ফেলে ফেলেছে। ঠিক এই জন্যেই আপনাদের সাহায্যটা আমার দরকার। সমস্ত ঘটনা আমাকে গুছিয়ে বলুন। যত বেশি ইনফরমেশন আমাদের কাছে থাকবে, তত আমাদের পক্ষে প্রমাণ করা সহজ হবে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, হোমিসাইড। পিয়ালি অধিকারী, কালনার 29 বছর বয়সী পিয়ালির বিয়ে হয়েছিল কালনারই অমিত বর্ধনের সাথে। স্বামী ছেলে নিয়ে আপাতভাবে সুখের সংসার, কিন্তু হঠাৎ নেমে এলো বিপর্যয়। নিজের বাড়ির বাথরুমে এক রাতে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় পিয়ালিকে। পিয়ালির বাবা প্রণব অধিকারীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। হোমিসাইড অর্থাৎ খুনের তদন্ত। গ্রেপ্তার করা হয় পিয়ালির শাশুড়ি দীপা বর্ধনকে। বাকি অভিযুক্তরা অর্থাৎ পিয়ালির স্বামী, ননদ এবং জ্যাঠতো দেওর পালিয়ে যায়। জেরায় দীপা বর্ধন জানায় যেটা একটা অ্যাক্সিডেন্ট, নিছকই দুর্ঘটনা। কিন্তু সত্যি কি তাই? পিয়ালি কি সত্যি হয়েছিল দুর্ঘটনার শিকার, নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল তাকে? কি কারণ লুকিয়েছিল এই ঘটনার পেছনে? আসুন দেখি। মনে হয় বনুই ফোন করেছে। কাজ করতে করতে যা ভেবেছিলাম তাই। তোর ফোন? হ্যাঁ রে, বল।
যাক বাবা, ফোনটা ধরলি তাহলে। আমি তো ভাবলাম সকাল থেকেই অমিতদার সাথে ব্যস্ত হয়ে পড়েছিস। বড্ড ফাজিল হয়েছিস না, এক চড় মারবো। কেন, খারাপ কি বললাম? নিজের বরের সাথে প্রেম করা আবার খারাপ নাকি? এই শোন, বিয়ের 11 বছর পর না অত প্রেম টেম থাকে না, স্বামী স্ত্রী ভাই বোনের মতন হয়ে যায়, বুঝলি? ভ্যাট, কি সব যে বলিস না তুই। ঠিকই বলছি, দাঁড়া আমিও দেখবো। তোর তো এখন নতুন নতুন, বিয়ের 5টা বছর যেতে দে, তুই আর আর্য একই কথা বলছিস। এত বাজে বকিস না। যাই হোক শোন, যে জন্য ফোনটা করেছিলাম, হ্যাপি অ্যানিভার্সারি। আমার আর আর্যর তরফ থেকে তোকে আর অমিতদাকে অনেক শুভকামনা। থ্যাংক ইউ। তারপর আজকের প্ল্যান কি? আমাদের তো পার্টি দিলি না, অ্যাটলিস্ট নিজেরা ডিনারে কোথাও যাচ্ছিস তো? তোর কোনো প্ল্যান নেই। তোর অমিতা তো আজকেও বেকারিতে গেছে, ওর বোধহয় মনেও নেই আজকে যে বিয়ের তারিখ। খুব মনে আছে, দেখিস সন্ধেবেলা ফিরে তোকে সারপ্রাইজ গিফট দেবে। ঘোড়ার ডিম ফিরবে। এই শোন, এখন রাখছি, অনেক কাজ পড়ে আছে, তোকে পরে ফোন করব। তারা না বাবা, এত তারা কিসের তোর? অমিতা আর রন্টি দুজনেই তো বেরিয়ে গেছে। আরে রান্নার জোগাড় করতে হবে না, এমনিতেই ব্রেকফাস্টে ব্রেড দেখে তোর অমিতা মাথা গরম করে গেছে, তাই ভাবছি লাঞ্চে একটু পোলাও বানাবো আর সাথে একটু মাটন। আজ তাহলে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। এই শোন না, আজকে দুপুরে যখন লাঞ্চে অমিতদা আসবে তখন তুই বরং অমিতদাকে সারপ্রাইজটা দিয়ে দে। এই তো চুপ কর তো, এই গরমে ঘেমে নিয়ে রান্না করছি, এই যথেষ্ট সারপ্রাইজ হচ্ছে, বুঝলি? হ্যাঁ, তুই না কেমন যেন দিন দিন মায়ের মতো হয়ে যাচ্ছিস, কোনো কিছুতেই উৎসাহ নেই। বুড়ো হয়ে যাচ্ছি বলছিস? হাসিস না তো, উৎসাহ নিয়ে একটা আইডিয়া দিতে গেলাম, সে তো শুনবি না। না শুনে কি আর ছাড়বি? ঠিক আছে বল। চা দিয়েছি, খেয়ে নাও। দেখেছি। দেখেও তো সেই কাগজে মুখ বুজে রয়েছো, এরপরে হুকুম ঝাড়বে। 1 কাপ চা নিয়ে এসো। পারবো না, এই আগেই বলে রাখলাম। উফ, একটু মোলায়েম করেও তো বলা যায়। সেই বিয়ের পর কদিনই যা একটু কোকিল কণ্ঠ শুনলাম, তারপর গত 30 বছর ধরে শুধুই গর্জন শুনলাম, শুধুই গর্জন। আমিও তো সেই গত 30 বছর ধরে তোমার মায়ের, তোমার মেয়েদের বায়ানাক্কা সহ্য করে গেলাম। অন্য কেউ হলে না 2 দিনে পালিয়ে যেত। 30 বছর ধরে একসাথে কাটালাম, বলো বাবা যায়। সত্যি, আমাদের পিয়ালিরও তো 11 বছর হলো বিয়ে হয়েছে। সত্যি সময়গুলো কিভাবে যেন কেটে যায়। আরে আজকে তো 12 তারিখ, অমিত আর পিয়ার বিবাহ বার্ষিক। তুমি একবার মনে করালে না আমাকে। আমার খুদধরা থেকে ফুরসত পেলে তো তোমাকে মনে করাবো। দাঁড়াও, পিয়াকে একটা ফোন করি। এখন করো না, সন্ধেবেলা করো। অমিত আসবে, দুজনের সাথে একসাথে কথা বলো। আরে সন্ধ্যেবেলা আবার আরেকবার করা যাবে, এখন তো একবার করি। হ্যাঁ বলো। হ্যালো পিয়ালি, কার সঙ্গে কথা বলছিলে এতক্ষণ ধরে? আরে সকাল থেকে ফোন আসছে, প্রথমে বনু, তারপর মা বাপি ফোন করছিল, ওই আমাদের উইশ করতে। উইশ করতে কতক্ষণ লাগে? গত 40 মিনিট ধরে তোমার ফোন এঙ্গেজ। ওরা কথা বলে কি করব বলো, ফোনটা কি রেখে দেবো? ওরাই ফোন করেছিল মানে? ন্যাকা সেজো না, তোমার বোন আর বাবা মায়ের সঙ্গে তুমি এতক্ষণ ধরে ফোন করছিলে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। কার সাথে গল্প করছিলে সত্যি করে বলো। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে বনুকে বা মা বাপিকে একবার ফোন করে দেখো না, ওরা আমায় ফোন করেছিল কিনা। না করেছিল হয়তো, 5 মিনিট কথা বলেছো, কিন্তু তারপর বাকি সময়টা কার সাথে বিজি ছিলে? এক কাজ করো, তুমি নেটওয়ার্ক প্রোভাইডারের কাছ থেকে আমার কল লিস্টের ডিটেলসটা বার করার চেষ্টা করো, তাতে যদি তোমার সন্দেহটা দূর হয়। সন্দেহ দূর করার চেষ্টা না করে সন্দেহজনক কাজকর্ম না করলেই তো হয়। সন্দেহজনক কাজ মানে? কি করেছি আমি? গত 11 বছর ধরে এই একই কথা আমি শুনে চলেছি, আজ তোমাকে বলতেই হবে ঠিক কি কি করেছি আমি। চেঁচিও না, পাড়ায় আমাদের একটা সম্মান আছে, চেঁচিয়ে সম্মান নষ্ট করার চেষ্টা করো না।
হ্যাঁ, আমি তো কিছু বললেই তোমার সম্মান নষ্ট হয়, আর যা খুশি তাই শুধু আমাকেই বলা যায়। আমার তো কোনো সম্মান নেই। অমিত আর পিয়ালির আপাত শান্তির জীবনে কাঁটার মতন বিঁধেছিল পজিটিভনেস, অধিকারবোধ। অমিতের অধিকারবোধ এতটাই প্রবল ছিল যে তা ছায়া ফেলেছিল স্বামী স্ত্রীর সুস্থ স্বাভাবিক সম্পর্কের উপরেও, হয়তোবা অমিতের অজান্তেই। কাল আমাকে একটু সকাল সকাল ডেকে দিও তো, ওই ভোর 6:30 নাগাদ বেরোতে হবে। আমি যদিও মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছি, কিন্তু আমার ঘুম তো, ওই অ্যালার্ম সুইচ অফ করে আবার ওপাশ ফিরে শুয়ে পড়বো। কি করছো কি? প্রশ্নটা তো আমার করা উচিত। এতক্ষণ ধরে এতগুলো কথা বলে যাচ্ছি, তোমার কানে ঢুকছে না? আরে বাবা, আমি সব শুনেছি। তোমায় কাল সকাল 6:30টায় ডেকে দিতে হবে তো, আমি ডেকে দেবো। দাও। কি করছিলে এটা? ব্লু বুক। ব্লু বুক? হুম। ওই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট? ও তো বাচ্চারা করে, তুমি কি করছিলে? শুধু বাচ্চারা করবে কেন, এখানে তো বিভিন্ন বয়সী মানুষজনও আছে। আমি তো সেই আমার ছোটবেলার পুরনো বন্ধুদেরও খুঁজে পেলাম। জানো তো, নতুন বন্ধুদের সাথেও আলাপ হয়েছে। মেয়ে? হ্যাঁ। বলছি, যাদের সাথে আলাপ হলো তারা সবাই মহিলা না পুরুষ বন্ধু আছে? আরে মহিলা, একটা শাড়ি বিক্রির গ্রুপে চেনা হলো। কিন্তু পুরুষ হলে বা অসুবিধা কি আছে? একজন পুরুষ কি মহিলার বন্ধু হতে পারে না? না, পারে না। তুমি না সে 100 বছর আগেকার পণ্ডিতদের মতন কথা বলছো। পুরুষরা নাকি মহিলাদের বন্ধু হতে পারে না। শোনো, পুরুষদের অবশ্যই মহিলা বন্ধু থাকতে পারে, কিন্তু কোনো বিবাহিত রেসপেক্টেড ফ্যামিলির মহিলার পুরুষ বন্ধু থাকতে পারে না। বাহ, ভারী অদ্ভুত তো। পুরুষ হলে তার বন্ধু নির্বাচনের অধিকার থাকবে, আর মহিলা হলে থাকবে না। এটা তো ভারী অদ্ভুত যুক্তি। যা বলার বলে দিয়েছি, তোমার সাথে এই নিয়ে আর তর্ক বাড়াতে চাই না। আমি শুয়ে পড়লাম। আচ্ছা, পিয়ালি কি অমিতকে নিজে পছন্দ করে বিয়ে করেছিল? না স্যার, আমরাই সম্বন্ধ করে ওর বিয়ে দিয়েছিলাম এক পরিচিতের মাধ্যমে। বিয়ের আগে খোঁজ খবর নেননি? নিয়েছিলাম স্যার, সবাই ওদের সম্বন্ধে ভালো কথাই বলেছিল। পাড়ার সবাই ওদের খুব প্রশংসাও করেছিল। আর আপনারা, আপনাদের কথাবার্তা বলে কেমন লেগেছিল? ভালোই, শিক্ষিত প্রতিষ্ঠিত ছেলে স্যার, পরিবারেরও একটা সুনাম আছে। এটা মেয়ের বিয়ে দিতে আর কি চাই বলুন? সম্মান, আমাদের মেয়েকে সম্মান করবে এমন একটা ছেলে চাওয়াই আমাদের উচিত ছিল। ঠিক বুঝলাম না ম্যাডাম, অমিত কি বিয়ের আগে আপনাদের বা পিয়ালিকে কোনোভাবে অসম্মান করেছিল? তখন ঠিক উল্টোটাই ভেবেছিলাম। মনে করেছিলাম হবু স্ত্রীর সম্মান রক্ষা করতে চায়। বিয়ের আগে ওরা 2-1 বাইরে দেখাও করেছিল, আমরা অতটা আপত্তি করিনি। ভেবেছিলাম পরস্পরকে একটু বুঝে নিক। পিয়া শোনো, এরপর থেকে না আমার সঙ্গে এই ধরনের পোশাক পরে আর বেরোবে না। কেন? এটা খারাপ কি? আজকাল তো সবাই পড়ছে। সবার কথা আমার জানার দরকার নেই। তুমি আমার হবু স্ত্রী, আর আমার পরিবারের একটা সম্মান আছে, মাথায় থাকবে। ও, আমি জিন্স পরলেই বুঝি তোমার আর তোমার পরিবারের সম্মান নষ্ট হয়? হ্যাঁ যায়। সিনেমা হলের বাইরে ছেলেগুলো তোমাকে কিভাবে দেখছিল দেখোনি? সে তো যাদের দেখার তারা শাড়ি বা চুড়িদার যাই পরি তাতেই তাকাবে। একদম বাজে তর্ক করো না। আমি চাই না তুমি এ ধরনের পোশাক পরো, ব্যাস। তোমার চাওয়াটা তুমি আমার উপর চাপিয়ে দিতে পারো না। কি হয়েছে প্রিয়া? বাবা বাইরে কেন? ভেতরে এসে কথা বলো। না না, আমার সময় নেই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। কি রে, ঝগড়া করছিলিস কিসের জন্য? এরকম ছোটখাটো ব্যাপারে খুব আপত্তি ছিল। প্রিয়ার পোশাক আশাক, বন্ধু বান্ধব,
আমরাই বরং প্রিয়াকে একটু বুঝিয়েছিলাম হবু স্ত্রীর ওপরে সব ছেলেরাই এরকম একটু পজিটিভ হয়। এত সামান্য ব্যাপারে এত মাথা গরম না করলেই হতো। তুই ওর মুখে মুখে তর্ক করলি কেন? তর্ক কি আমি করেছি? তর্ক তো ও শুরু করলো। আমার পোশাকের জন্য নাকি ওর আর ওর পরিবারের সম্মান নষ্ট হবে। ওর যখন পছন্দ নয় তখন নাই বা পড়লে। সবাই তো আর খোলামেলা পোশাক পছন্দ করে না। জিন্স টপ আবার খোলামেলা পোশাক কবে থেকে হলো মা? শাড়ি বরং চাইলে অনেক খোলামেলা ভাবে পরা যায়। তোমাকে কেউ কথা বলতে বলেনি। ওর যখন পছন্দ নয় তখন তুমি পরবে না। ব্যাপারটা পোশাকের নয় মা, ও এখন থেকে ওর ইচ্ছে অনিচ্ছে সব আমার উপর চাপিয়ে দিচ্ছে। আমার কি একটা ব্যক্তি স্বাধীনতা থাকবে না? না, থাকবে না। জিন্স না পরলেই যে তোমার স্বাধীনতা থাকবে না তা কখনোই নয়। সংসারে সবাইকে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হয়। আর দুদিন বাদে তোমার বিয়ে, এই সময় শুধু নিজের কথা ভাবলেই হবে? সবার কথাও ভাবতে হবে। আমরা সাধারণ লোক আছে, আর মেয়ের বিয়ের চিন্তা বড় চিন্তা আছে। ভেবেছিলাম ভালো ছেলে, ভালো পরিবার, মেয়েটা সুখেই থাকবে। মেয়েটাই তো হইল না, মেয়েটাই তো হইল। থাকতে পারবো না গো মা, রন্টির কাল স্কুল আছে। স্কুল এখান থেকেই চলে যাবে। তুই বরং ওর বই খাতা নিয়ে এখানে চলে আসিস, ওকে স্কুলে নামিয়ে দিয়ে তুই চলে যাস। না গো মা, সেটা হবে না। আমি যদি ওখানে থেকে যাই তাহলে অমিত সকাল সকাল বেরিয়ে যায়, ওকে ব্রেকফাস্টে কে করে দেবে? জামাইকেও এখানে থেকে যেতে বলিস না। আমরা বলবো অমিত সন্ধেবেলায় ফিরলে তোর বাবাকে দিয়ে ওকে ফোন করাবো। না না, ওসব কিছু বলতে যেও না। আমি তো বলছি আমার থাকা হবে না। হ্যাঁ রে, তুই আর অমিত আসবি তো? দেখ, ছোট বোনের পাকা দেখা দিদি আর জামাইবাবু না থাকলে ভালো দেখায় বল? কি মুশকিল, আসবো না কেন? তোমার জামাইও আসবে, শুধু রাতে থাকতে পারবো না। শোনো না, আর্যর বাড়ির লোকজন বেরিয়ে গেলে আমরাও চলে আসবো। তুই একটা দিন থাকতে পারবি না? রাতে বসে নেমন্তন্নের লিস্টটা বানিয়ে ফেলতাম। কত কাজ। এরপরে দেখবি হুট করে কখন বিয়ের ডেটটা চলে এসছে। দাও দাও, আমাকে দাও। হ্যাঁ রে, বিয়ের এত বছর পরেও একটা রাত্রির বরকে ছাড়া থাকতে পারবি না? খুব ফাজিল হয়েছিস না? নে নে বলে নে, এরপর আমিও যখন বলবো না তখন দেখবি। তোর বিয়েটা আগে হোক, তারপর আমিও দেখবো আর্যকে ছাড়া তুই ও বাড়িতে কদিন থাকিস। এই শোন, আমার বাবা অত প্রেম ট্রেম নেই, তোর মতো সারাদিন বর বর করতে পারবো না। দেখা যাবে। বিকেলে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু, আমাকে শাড়ি পরিয়ে দিবি তুই। আসবো বাবা, আসবো, আমার মনে আছে। রন্টি স্কুল থেকে ফিরলেই আমরা চলে আসবো। ওকে, বাই। হ্যাঁ বাই, আমার রান্না পড়ে আছে রে, আমি ঠিক সময় মতন চলে আসবো। অমিত যে খারাপ ছেলে স্যার, ওটা কখনো মনে হয়নি। আমার ছোট মেয়ের বিয়ের সময় জামাই হিসেবে যা করেছিল, বরং বেশিই করেছিল। ছেলের মতো সবসময় আমার পাশে ছিল। হ্যাঁ, প্রিয়ার বিয়ের সময় কত আনন্দ করলো। বর আনতে গেল। আর্য মানে আমার ছোট জামাইয়ের বাড়ির লোকজনের খুব পছন্দ ছিল অমিতকে। প্রিয়াও কত হইচই করলো। একবারও বুঝিনি যে অমিতের হাসি মুখের পেছনে এত রাগ জমা হয়ে আছে। মানে এই নাও আর্য, ধরো। আবার মিষ্টি? না দিদি ভাই, আর খেতে পারবো না। আরে অনেক খেয়ে নিয়েছি আজকে। না 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 না, কোনো কথা শুনবো না। কিছু কমিয়ে নাও, খেতেই পারবো না। প্রথমবার আমার বাড়িতে এসছো, মিষ্টি না খেয়ে তোমার বাড়ি যেতে দিচ্ছি না। না না, ব্রাদার খাও, পারবে? এতগুলো খেয়ে নাও। নাও বাপি, তোমার জন্য। এতগুলো মিষ্টি খাবো আবার? আরে খাও খাও, সবাই খাচ্ছে, কিচ্ছু হবে না। মা ধরো। দে। হ্যাঁ রে, তোর শাশুড়ি মা খাবেন না? মায়ের তো মিষ্টি খাওয়া বারণ গো। আর তাছাড়া মায়ের নাচের শরীরটা ভালো নেই, সেই জন্য তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি নিজের ঘরে চলে গেল। আমি যাই, ওনাকে একটু দেখে আসি। সারাদিন ওনার সাথে কোনো কথা হয়নি। মা বোধহয় একটু শুয়েছেন। আপনারা বরং যাওয়ার সময় একবার দেখা করে যাবেন।
ওই দাও আমাকে। আমার বিয়ের দিন না তোকে ব্যাপক লাগছিল দি ভাই। আয় আয় দেখ দেখ। কই দেখি দেখি। হ্যাঁ রে, কি সত্যি দারুণ না? এই আমাকে এক কপি দিস না। অমিতা দেখুন না, খুব ফাটাফাটি লাগছে না দি ভাইকে? সেদিন তো দি ভাইয়ের দিক থেকে কেউ চোখই সরাতে পারছিল না। আর তোর বন্ধুরাও তো ওর দিক থেকে চোখ সরাতে পারছিল না। আরে তুমিও না খালি দিদি ভাইয়ের প্রশংসা করে যাচ্ছিলে, কিন্তু অমিতা খুব চরম হ্যান্ডসাম লাগছিল। আর অমিতার টি শার্টটাও আমার দারুণ পছন্দ হয়েছিল। তাই? হ্যাঁ। তাহলে তো আমার তরফ থেকে তোমার একটা গিফট পাওনা রইলো। ঠিক ওরকমই একটা। আরে না না, আমি তো জাস্ট এমনি। আরে আরে চলো চলো, কাম অন, আমরা এখন ফ্যামিলি। চলো একদিন আমরা জমিয়ে শপিং করি, তারপর তন্দুর হাউসে লাঞ্চ। কি বলো, হবে তো? ওয়াও, দারুণ আইডিয়া। তন্দুর হাউসের চাপলি কাবাব কতদিন খাইনি, আর দি ভাইয়েরও ভীষণ ফেভারিট। প্রসঙ্গটা তাহলে সেদিন ওখানেই চাপা পড়ে গিয়েছিল? না, ব্যাপারটা আরো বেড়েছিল। ওই শপিং মলে যাওয়ার পরিকল্পনাটাই কাল হলো। আরে বস। বাবা কি গরম, ঠান্ডা কিছু খাবে? ঠান্ডা না রে, আমার শুধু একটা চা বল, তাতেই হবে। আইস টি নে না, গরমে বেশ ভালো লাগবে। আইস টি? না না, আমার ওসব আইস টি ফাইস টি লাগবে না। তুই বরং আমার জন্য একটা আলগ্রি বল। তুইও না সত্যি। এই হাসছিস কেন রে, কি হয়েছে? অমিতদার সাথে কলকাতায় গিয়ে গিয়ে তোর অভ্যেসটা একেবারে খারাপ হয়ে গেছে। কালনার কফি শপে এসে আলগ্রি খুঁজছিস? ওসব কলকাতায় পাওয়া যায়, এখানে দেখ হয়তো কেউ নামই শোনেনি। থাক, তাহলে তুই চাটা বাদ দে, দুটো কফি বল, আমরা বরং কফি খাই। হ্যাঁ, তারপর অমিতদা আমাকে বলুক আমার বউটাকে নিয়ে শপিংয়ে ঘোরাতে গেলে আর এক কাপ ভালো চাও খাওয়াতে পারলে না। বাই দ্য ওয়ে, অমিতদা এলো না কেন রে? নিজেই এত সব প্ল্যান করলো, তারপরে? বলছি তুই বরং আগে কাউন্টারে অর্ডারটা দিয়ে আয়। এদের তো আবার সব কিছুই সেলফ সার্ভিস, নিজেরাই গিয়ে অর্ডার দিতে হবে, দেন ওটাকে টেবিলে এনে রাখতেও হবে। চিকেন স্যান্ডউইচও বলি? হ্যাঁ বল। কফিটা খেয়ে নে, চিকেন স্যান্ডউইচ আসছে। কি রে, কি দেখছিস ওদিকে? না না, ও কিছু না, তুই বল। এবার বল, অমিতদা এলো না কেন আজ? আরে ওর তো বেকারিতেও প্রচুর কাজ বেড়েছে জানিস তো। আজকাল না উড়িষ্যাতেও কুকিজ বিস্কিট এইসব সাপ্লাই করছে, শুনেছিস তো? ও মা, তাই নাকি? দারুণ ব্যাপার। ও মাকে বলেছিলাম, তোকে না বলা হয়নি, কিছু মনে করিস না। কি আর করা যাবে, আফটার অল কাজ ফার্স্ট প্রায়োরিটি। তোর অমিতদার বউ ছাড়া বাকি সবই প্রায়োরিটি। যাক গিয়ে বাদ দে। এই শোন, আরজু এলো না কেন রে? অমিতদা আসছে না শুনে সেও বলল তোমরা মেয়েরা এক একটা দোকানে যা টাইম লাগাও আমি পুরো বোর হয়ে যাব, তাই তোমরাই ঘুরে এসো। এই জন্যে না ওদের সাথে কোনো প্ল্যান করতে নেই। এই শোন, এবার থেকে না আমরা দুজনে প্ল্যান করে বেরিয়ে আসবো, ওদের ওপর কোনো ভরসা টরসা করবো না। একদম। বাই দ্য ওয়ে, অমিতদাকে আমার তরফ থেকে কংগ্রাচুলেট করে দিস, শিল্পপতি হয়ে গেল তো এখন।
বিজনেস টাইকুন, পার্টি চাই কিন্তু, বলে দিস। তুই বলে দিস তোর জামাইবাবুকে, সুন্দরী শালিকা বলে কথা, তোর কথা ফেলতে পারবে না। কি রে, তখন থেকে ওই ছেলেগুলোর দিকে দেখছিস, চিনিস ওদের? হ্যাঁ, কেমন যেন চেনা চেনা লাগছে জানিস। এই দাঁড়া, আমি অর্ডারটা দিয়ে আসি। এই জয়দীপ, টিস্যুটা নিয়ে আসিস। হ্যাঁ রে, তাই বলি কেন এত চেনা চেনা লাগছে। আরে ওরা তো আমার সেই ছোটবেলা স্কুলের বন্ধু, সেই শিশুনিকেতনের। তো কথা বল। না থাক, যদি চিনতে না পারে কি ভাববে কে জানে। চিনবে না কেন? তুই যখন চিনতে পেরেছিস, তোর নাম বললে ওরাও চিনতে পারবে নিশ্চয়ই। ডাকবো? ডাক। তাহলে ডেকে আনি। নে ধর। আরে তুই মানে আপনি সুমিত না? ঠিক চিনেছি। আর তুই জয়দীপ না? হ্যাঁ, কিন্তু তুমি আপনাকে চিনতে পারলাম না। আরে আমি পিয়ালি বর্ধ, ও সরি পিয়ালি অধিকারী, সেই শিশুনিকেতন। আরে কতদিন পর, কেমন আছিস? আমি তো ভালোই আছি, তা তোরা কেমন আছিস? ওই চলে যাচ্ছে। তবে যাই বলিস, আগে থেকে কিন্তু অনেক মোটা হয়ে গেছিস। হ্যাঁ আচ্ছা, তোরা কি এখানে বসে গল্প করবি? চ না, আমরা ওখানে আছি, আমাদের টেবিলে আয়। আয়। তোর বোন না, কি যেন নাম? প্রত্যুষা। প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, রাইট। কত বড় হয়ে গেছে। হ্যাঁ, ছোটরা সবাই বড় হয়ে গেছে আর আমরা সবাই বুড়ো হয়ে গেছি। আর এখন খবর কি? বিয়ে তো হয়েছে দেখতে পাচ্ছি, তো কি করছিস এখন? মন দিয়ে সংসার করছি, ওটাই এখন আমার ফুল টাইম জব। ছেলে পেলে? একটা ছেলে, ক্লাস 6 এ পড়ে। তাহলে তো এখন পুরো ঘিন্নি হয়ে গেছিস। হ্যাঁ হ্যাঁ, একেবারে পুরো দোস্তুর গিন্নি বানি। তা তোদের খবর বল, বিয়ে থাকা করলি? পাগল, এইসব বিয়েটে চক্করে আমি নেই। কেন রে, বিয়ে থাকা করা খারাপ নাকি? আরে ছাড় তোর কথা, একটা মেয়ে দেখ না, দেখবি ঠিক ছাদনা তলায় এসে বসে পড়েছে। হ্যাঁ, ওর জন্য তো মেয়ে দেখবই, তা তোর জন্য একটা দেখি। এই জন্য ঘরকালি করতে হবে না, এ নিজেই নিজের ঘরকালি করে রেখেছে। ও মা, তাই নাকি? হেই মলনা নাম কি? দেখা না একটা ছবি। দেখবি? হ্যাঁ হ্যাঁ দেখা। তাহলে গায়ে আমাদের একটা গ্রুপ ফটো হয়ে যাক, আর অনেকদিন পরে দেখা হলো। দাও, আমি তুলে দিচ্ছি। না না, তুই তুলবি কি বলছিস? আর তুইও আজ ছবিতে থাকবি। এই না না, আমি না, তোমাদের বন্ধুদের ছবি আমি সেখানে কি করে? কারণ বন্ধু বোন মানে আমাদের যেটা গ্রুপ হয়ে যায়। চলে চলে। পিয়া, ও পিয়া, আরে আমার ফাইলটা এনে দাও। আরে আসছি বাবা, আসছি। আজকে আমার এমনি দেরি হয়ে গেল। আরে রেখেছি ওই খাটের ওপরে রেখেছি, ভালো করে খুঁজে দেখো, ওখানেই আছে। আচ্ছা, এই তো পেয়ে গেছি। কই দাও 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 দাও, নাও আনো তাড়াতাড়ি আনো। তোমার ফাইল। আর এই যে ধরো, হ্যাঁ ঠিক আছে। রন্টি স্ক্র্যাপ বুক নিয়ে যেতে ভুলে গেছে, স্কুলে একবার নামিয়ে দিও তো। আরে কিসের গ্রিটিংস মনে হচ্ছে, দেখো তো কিসের এগুলো। ওই দেখি দেখো। বাবা, ফ্রেন্ডশিপ ডে, তোমার ছেলে তো হাতে বানিয়েছে, খুব ভালো। মুংলি, তোমার ছেলে বন্ধুদের দেবে বলে এগুলো সব নিজে হাতে বানিয়েছে। তোমারই তো ছেলে, শুধু কি আর বন্ধুদের দেবে, বান্ধবীদেরও দেবে নিশ্চয়। না না, আমার ছেলে এই ভুলটা করবে না। ও জানে গ্রিটিংস কার্ড বান্ধবীদের ভ্যালেন্টাইন্স ডেতেই দিতে হয়, বুঝলে? সত্যি আজকাল কত কিছু বেরিয়েছে না, ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, ফ্রেন্ডশিপ ডে। আমার তো ভীষণ ভালো লাগে এগুলো। তোমার তো ভালো লাগবেই, তোমার যত বয়স বাড়ছে দিন দিন তোমার ম্যাচুরিটি আরো কমছে। আমি এলাম।
সাবধানে যেও কিন্তু। আর রন্টি স্কুলে স্ক্র্যাপ বুকটা পৌঁছে দিও, ভুলে যেও না যেন। ফ্রেন্ডশিপ ডে। বন্ধু চলো। বলো অমিত। যা বলার সন্ধ্যেবেলা বাড়িতে গিয়েই বলবো। আপনাদের মেয়ের কীর্তি দেখবেন। দেখুন দেখুন, আপনাদের মেয়ের কীর্তি নিজের চোখে দেখুন, ভালো করে দেখুন। তুমি বারবার শুধু শুধু কীর্তি কীর্তি কেন বলছো সেটাই তো আমি বুঝতে পারছি না। আরে একটা ছবি তো পোস্ট করেছে শুধু। বাবা, একটা ছবি পোস্ট করেছে, আর এই ছবিতে আমার স্ত্রীর পাশে যে দুজন পুরুষকে দেখা যাচ্ছে তাদেরকে তো আমি চিনি না। আপনারা চেনেন? হ্যাঁ, এ তো সুমিতা জয়দীপ। পিয়ালির সাথে একসাথে স্কুলে পড়েছে, ও ছোটবেলার বন্ধু। দেখুন মা, আপনার মেয়ে আর ছোট নেই, ও এখন কারোর স্ত্রী আর কারোর মা। আর তাছাড়া কোনো ভদ্র ফ্যামিলির মেয়ের বিয়ের পর পুরুষ বন্ধু থাকতে পারে না। ও শুধু ওদের সঙ্গে যোগাযোগই রাখেনি, স্বামীকে লুকিয়ে ওদের সঙ্গে দেখাও করেছে। হ্যাঁ, তুমি শুধু শুধুই উত্তেজিত হচ্ছ অমিত। পিয়া আমাদের সব বলেছে, ওদের সাথে ওর কোনো রকম সম্পর্ক ছিল না, সেদিন হঠাৎই যোগাযোগ হয়ে গিয়েছিল। বাহ, সুন্দর। সেদিনকে হঠাৎ করে ওদের সঙ্গে যোগাযোগ হয়ে গেল, আর অমনি উনি ওনাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলে ফেললেন। ভেরি গুড। এসব কি বলছেন আপনি? ঘনিষ্ঠ ছবি মানে কফি শপে তোলা ছবি? আর তাছাড়া আমিও ছিলাম সেখানে। সে তো আমি জানি। এইসব অসভ্যতামিতে তুমি উস্কানি দিচ্ছ। আমার সংসারটা তুমি ভেঙে চুরে ছাড়খাড় করে দিলে। এ অমিত দা, এ শোনো, আপনি আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলতে পারেন না। এইভাবেই কথা বলবো। কি করবে তুমি? কি হচ্ছে এগুলো? কি করবে? বাবা কি হচ্ছে? কি হচ্ছে না কি? ছাড়ো ছাড়ো। তোমাদের জন্য কি আমি পাড়ায় মুখ পর্যন্ত দেখাতে পারবো না? মুখ তো আমি দেখাতে পারবো না আপনাদের জন্য, আপনাদের মেয়ের জন্য। আরে আমার ফ্যামিলির কাছে, আমার মায়ের কাছে আমি মুখই দেখাতে পারবো না। একটু যদি আপনাদের মেয়েকে শিক্ষা দিতে পারতেন। শোনো, আমি আমার মেয়েদের ঠিক শিক্ষাই দিয়েছি, বরং তোমার মা যদি ঠিকভাবে কাজটা করতেন। কি বললেন? কি অমিত দা, কি বললেন? যাচ্ছে তাই। কি গো বাবা, তুমি ঠিক আছো তো? এখানে কি করছো? বাড়ি চলো। যা বলার আমাকে বাড়িতে বলবে। চলো। না না, মেয়েটা সেই যে গেল, আর এলো না। এটা এলো না, খবর এলো তাও মাঝরাতে। একটু চেষ্টা বুদ্ধি করতে দিল না স্যার। হসপিটালে ভর্তি করতে না করতেই সব শেষ। নিজের উপর খুব রাগ হয় স্যার, নিজের উপর খুব রাগ হয়। চোখের সামনে দিয়ে অমিতটা পালিয়ে গেল। একটু আগে যদি আমি ওকে চোখ ছাড়া না করতাম তাহলে আর এই জিনিস হতো না। সেদিন প্রিয়াকে অমিতের সাথে যেতে দেওয়াটাই আমাদের সব থেকে বড় ভুল হয়েছিল। সেদিন যদি আমি প্রিয়াকে না যেতে দিতাম, তাহলে আমাদের নাতি মাতৃহারা হতো না। আপনার নাতিকে ওর মাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যে বা যারা ওকে মাতৃহারা করেছে তাকে আমরা ধরবই, এই কথা দিলাম। পিয়ালি বর্ধনের হত্যার অভিযোগে ওর শাশুড়ি দীপা বর্ধনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা অর্থাৎ ওর স্বামী, ননদ এবং এক জ্ঞাতি দেওর এখনো পলাতক। অনুসন্ধান চলছে, প্রশাসন সতর্ক দৃষ্টি রেখেছে। আপনারাও সতর্ক থাকুন,
যাতে আর কোনো পিয়ালিকে এইভাবে অসময় চলে যেতে না হয়। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন।